প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি অর্থনীতি প্রথম পত্র সিকিউ সুপার সাজেশন ক্লাসে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থনীতি প্রথম পত্র থেকে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এবং প্রতিটি অধ্যায় থেকে কয়টি করে সৃজনশীল আসবে এবং ওই সৃজনশীলগুলোর জন্য কোন টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করব। আশা করি তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখলে তোমরা এই পরীক্ষায় একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। আমরা প্রথমত দেখব প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন। আমরা যদি প্রথমত দেখি, দুষ্প্রাপ্যতা কাকে বলে? দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে কোনো জিনিসের স্বল্পতাকে বোঝায়। তাহলে আমরা জানি মানব জীবনে অভাব অসীম, মানুষের চাহিদার কিন্তু শেষ নেই। অসীম অভাবের সাথে এই চাহিদা অর্থাৎ সম্পদ সীমিত সম্পদ দ্বারা মানুষের অসীম অভাব যে পূরণ করা যায় না, এটাকে অর্থনীতিতে সাধারণত দুষ্প্রাপ্যতা বলা হয়। এরপরে যদি আমরা দেখি মৌলিক অর্থনৈতিক সমস্যা কি, মানব জীবনের দুটি প্রধান সমস্যা হচ্ছে দুটি প্রধান অর্থনৈতিক সমস্যা হচ্ছে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। দুষ্প্রাপ্যতা অর্থাৎ সম্পদের স্বল্পতা এবং অধিক অভাব থেকে বাছাই করার যে সমস্যা, এই দুটি সমস্যা থেকেই মৌলিক তিনটি অর্থনৈতিক সমস্যার উৎপত্তি হয়। এই তিনটি অর্থনৈতিক সমস্যা হচ্ছে কি উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, কতটুকু পরিমাণে উৎপাদন করা হবে। তারপরে যদি আমরা দেখি উৎপাদন সম্ভাবনা রেখা কি, উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন কতগুলো বিন্দু সঞ্চারপথ যেখানে নির্দিষ্ট পরিমাণ সম্পদ অর্থাৎ বিদ্যমান সম্পদ এবং প্রচলিত প্রযুক্তি সাপেক্ষে দুটি সম্ভাব্য দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখাটা হচ্ছে মূল বিন্দুর দিকে অবতল, সেখানে প্রতিটা বিন্দু দুটি ভিন্ন ভিন্ন দ্রব্য উৎপাদনের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে প্রচলিত যন্ত্রপাতি এবং বিদ্যমান সম্পদ সাপেক্ষে। তারপরে যদি আমরা দেখি মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি কি, তাহলে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি, একটা হচ্ছে মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি। যে দেশে শ্রম সহজলভ্য সেখানে যদি শ্রমের উপর ভিত্তি করে উৎপাদন পদ্ধতি প্রচলন থাকে, এটাকে আমরা শ্রম নিবিড় উৎপাদন পদ্ধতি বলি। আর যদি শ্রমের চেয়ে মূলধনকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এটাকে আমরা মূলধন নিবিড় উৎপাদন পদ্ধতি বলি। অর্থনীতিতে নির্বাচন কি? সীমিত সম্পদ দ্বারা অনেকগুলো সমস্যা থেকে বা অনেকগুলো চাহিদা থেকে যে গুরুত্ব সাপেক্ষে অধিক প্রয়োজনীয় চাহিদাটি পূরণ করা আগেই অর্থনীতিতে নির্বাচন বলা হয়। পিপিসিএর পূর্ণরূপ কি? পিপিসিএর পূর্ণরূপ হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থনৈতিক ব্যবস্থা কি? একটি দেশের অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, কিভাবে উৎপাদন পদ্ধতি কেমন হবে, বন্টন পদ্ধতি কেমন হবে, বিনিময় পদ্ধতি কেমন হবে, দাম নির্ধারণ পদ্ধতি কেমন হবে। অর্থনীতির যাবতীয় ব্যবস্থা যে সিস্টেমে পরিচালিত হয় বা যে পদ্ধতিতে পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। এরপরে অর্থনৈতিক ব্যবস্থা আমরা জানি চার প্রকার: গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামী অর্থব্যবস্থা। এরপরে আসে গণতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে? যে অর্থব্যবস্থায় উৎপাদনের সকল পদ্ধতি ব্যক্তি স্বাধীনতায় পরিচালিত হয়, কেন্দ্রের কোনো হস্তক্ষেপ থাকে না, তাকে গণতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা হচ্ছে যে অর্থব্যবস্থায় উৎপাদনের সকল কার্যাবলী কেন্দ্রীয় নির্দেশনায় পরিচালিত হয়, ব্যক্তির কোনো স্বাধীনতা থাকে না, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। আর গণতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা উভয়ের গুণগুলো গ্রহণ করে দোষগুলো পরিহার করে যে অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এরপরে যদি আমরা দেখি ব্যষ্টিক অর্থনীতি কি, ব্যষ্টিক অর্থনীতি মানে হচ্ছে অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে অর্থশাস্ত্রের যে শাখা আলোচনা করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। যেমন একজন ব্যক্তির চাহিদা, একজন ব্যক্তির ভোগ, একজন ব্যক্তির উপযোগ, একজন ব্যক্তির ব্যয়, এটা ইত্যাদি যোগান, এগুলো আলোচনা করে ব্যষ্টিক অর্থনীতি। সামষ্টিক অর্থনীতি কাকে বলে? অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে আলোচনা না করে সমগ্র একটা দেশের সামগ্রিক অর্থব্যবস্থার যে অর্থনীতির যে শাখা সামগ্রিক অর্থব্যবস্থা নিয়ে আলোচনা করে তাকে সামষ্টিক অর্থনীতি বলে। যেমন জাতীয় আয়, জাতীয় ব্যয়, গ্রোস ন্যাশনাল ইনকাম, জাতীয় সঞ্চয়, দামের স্তর, মুদ্রাস্ফীতি, জনসংখ্যার সমস্যা, এগুলো হচ্ছে সামষ্টিক অর্থনীতি। এবার আমরা দেখব প্রথম অধ্যায় থেকে অনুধাবনমূলক প্রশ্ন। মানুষের অভাব অসীম ব্যাখ্যা করো। আমরা একটু আগেই বলছিলাম মানুষের চাহিদার কোনো শেষ নেই। সীমিত সম্পদ দ্বারা মানুষ এই চাহিদাগুলো পূরণ করতে পারে না, একটা পূরণ করতে পারলে আরেকটা অভাবে উৎপত্তি হয়। এভাবে হচ্ছে মানুষের অভাব অসীম। সুযোগ ব্যয়ের উদ্ভব হয় কেন? সুযোগ ব্যয়ের উদ্ভব হয় একটা কারণে। মূল কারণ হচ্ছে যখন
আমার কাছে অভাবের কোনো শেষ নেই, কিন্তু আমার কাছে যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে আমি শুধু বিকল্প ব্যবহার করতে পারবো, অর্থাৎ একটা অভাব পূরণ করতে পারবো। তখন কোনটা ছেড়ে দিয়ে কোনটা গ্রহণ করব, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ আমার হাতে যখন দুটো অপশন থাকবে, দুটো অপশনের মধ্যে অধিক প্রয়োজনীয় জিনিসটা গ্রহণ করাই হচ্ছে সুযোগ ব্যয়। বিশেষ অভাব সসীম, অর্থাৎ পৃথিবীতে কিছু অভাব আছে যেগুলো অসীম নয়, যেগুলো সসীম, ছোট পর্যায়ে যেগুলো পূরণ করা সম্ভব। অর্থনীতিতে মৌলিক সমস্যা উদ্ভব হয় কেন, সেটা আগে বলছিলাম। অর্থনীতির প্রধান দুটি মূল সমস্যা দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, এগুলার কারণে অর্থনীতিতে মৌলিক সমস্যা উদ্ভব হয়। অর্থনীতিতে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন, যেহেতু সম্পদ সীমিত সম্পদ দ্বারা সকল অভাব পূরণ করা যায় না বলেই অর্থনীতিতে একসাথে সকল অভাব পূরণ করা যায় না। গণতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব নিশ্চিত হয়। আমরা জানি গণতান্ত্রিক অর্থব্যবস্থায় সকল কিছুই ব্যক্তি মালিকানাধীন এবং ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হয়। তাইলে এখানে ভোক্তা সব কিছুর স্বাধীন, ভোক্তা যা ইচ্ছা তা করতে পারে। গণতান্ত্রিক অর্থব্যবস্থায় আয় বৈষম্য দেখা যায় কেন, এখানে সরকারি নিয়ন্ত্রণ নাই বলে যারা অধিক ধনী তারা আরও ধনী হতে থাকে, যারা অধিক গরিব তারা আরও অধিক গরিব হতে থাকে। এখানে 3 ধরনের শ্রেণী বৈষম্য দেখা যায়, একটা হচ্ছে গরিব শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী এবং উচ্চবিত্ত শ্রেণী। নির্দেশমূলক অর্থনৈতিক ব্যবস্থায় প্রতিযোগিতা থাকে না কেন, নির্দেশমূলক অর্থব্যবস্থার অপর নাম হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখানে রাষ্ট্র থেকে সব কিছু পরিচালিত হয়, কেন্দ্রীয় পরিকল্পনা, উৎপাদন, দাম নির্ধারণ এবং সম্পদের বন্টন হয় বলে এখানে কোনো প্রতিযোগিতা থাকে না। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর প্রতিযোগী নয়, বরং পরিপূরক। দেখো, ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তির যদি চাহিদা, ব্যক্তির আয়, ব্যক্তির ভোগ এগুলো আলোচনা না করলে আমরা সারা জাতীয় বিষয়টা বুঝতে পারবো না। ব্যষ্টিকের সাথে সামষ্টিক কখনো সাংঘর্ষিক নয়, এরা একে অপরের পরিপূরক হয়ে অর্থনীতির মূল বিষয়টাকে কী করে ধারণ করে থাকে। এবার আমরা দেখব সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিকস। এই অধ্যায় থেকে সাধারণত 2টা সৃজনশীল এসে থাকে, অনেক সময় চতুর্থ অধ্যায় থেকে 2টা আসলে এই অধ্যায় থেকে একটা আসবে। তাহলে একটা আসবে, এটা 100%, এবং একটা যদি এসে থাকে এটা উৎপাদন সম্ভাবনা রেখা থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। মানব জীবনের মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি ব্যাখ্যা করো, এটা একটা টপিকস। উৎপাদন সম্ভাবনা সূচির সাহায্যে উৎপাদন সম্ভাবনা রেখাটি অঙ্কন করো। অর্থাৎ তোমার পরীক্ষায় যদি একটা সূচি দেওয়া থাকে, 2টা দ্রব্য, একটা ধান একটা গম, এখানে পরিমাণগুলো দেওয়া থাকে, এটার মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে হবে, যে রেখার আকৃতি হবে এটা ভূমি অক্ষের দিকে অবতল। অর্জনযোগ্য অদক্ষ অঞ্চলে উৎপাদন সম্ভব কিনা আমরা দেখব যে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এখানে প্রতিটা বিন্দুতে উৎপাদন করা যাবে, কিন্তু এটার বাইরে যদি হয় এটাকে বলা হয় অর্জনযোগ্য অঞ্চল। এই অর্জনযোগ্য অঞ্চলে উৎপাদন সম্ভব নয়। এবং আরেকটা হচ্ছে অদক্ষ অঞ্চল, এখানে যদি উৎপাদন করি এটাকে বলা হয় সম্পদের অদক্ষ ব্যবহার। এখানে উৎপাদন সম্ভব কিন্তু করাটা অযৌক্তিক। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কী, এটা আমরা পরীক্ষায় যদি 2টা সৃজনশীল আসে একটা অর্থব্যবস্থা থেকে আসবে, এটা নিশ্চিত। তাহলে ধনতান্ত্রিক অবস্থায় সব কিছু ব্যক্তি স্বাধীনতা হয়, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ সবগুলো ব্যক্তি স্বাধীনতায়। এখানে 4-5টা বৈশিষ্ট্যের কথা আমি বলে ফেলেছি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সেম, যেখানে সব কিছু কেন্দ্রীয় পরিকল্পনায়, উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ, দাম ব্যবস্থা সব কিছু কেন্দ্রীয় পরিকল্পনায় হবে। সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিকের তুলনামূলক বিশ্লেষণ এরকম পরীক্ষায় আসে, এটা তোমরা পড়ে দেখবে। সমাজতান্ত্রিক ও মিশ্র এবং সমাজতান্ত্রিকের মধ্যে যে বৈশিষ্ট্যের মধ্যে ভিন্নতা আছে এটা পড়ে নিবে। দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় উত্তম, বিশ্লেষণ করো। যেহেতু মিশ্র অর্থ ব্যবস্থায় সরকারও নিয়ন্ত্রণ থাকে, জনগণের অবাধ হওয়ার সুযোগ থাকে না, আবার সরকার সব কিছু নিয়ন্ত্রণ করে না, জনগণেরও স্বাধীনতা আছে, তাই একটা অর্থনৈতিক ব্যবস্থার জন্য মিশ্র অর্থ ব্যবস্থাই কল্যাণ। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। প্রথমত জ্ঞানমূলক প্রশ্ন, উপযোগ কী? উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা, অর্থাৎ কোনো দ্রব্য বা সেবার মধ্যে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা তাকে উপযোগ বলে। তারপর হচ্ছে প্রান্তিক উপযোগ কী? কোনো দ্রব্য ভোগের সর্বশেষ পরিমাণ থেকে মানুষ যে উপযোগ ভোগ করে তাকে প্রান্তিক উপযোগ বলে, যেটা সংক্ষেপে আমরা মার্জিনাল ইউটিলিটি বলি। এটার সূত্র হচ্ছে ডেল্টা টিউই ডিভাইড বাই ডেল্টা কোয়ান্টিটি। তারপর হচ্ছে চাহিদা কী? একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে কোনো ব্যক্তি কোনো একটি পণ্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে। তাহলে এটা হচ্ছে চাহিদা। আর চাহিদা বৃদ্ধি কাকে বলে? আমরা জানি চাহিদার সাথে দামের স্তরের একটা সম্পর্ক আছে। দাম বৃদ্ধি পেলে চাহিদা হ্রাস পায়। একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা হ্রাস পায়। অন্যান্য বিষয়েও পরিবর্তিত থাকতে হবে। তাহলে চাহিদা বৃদ্ধি কাকে বলে? অন্যান্য বিষয়েও পরিবর্তিত থাকে। একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বৃদ্ধি বলে। অপেক্ষক কাকে বলে? অপেক্ষক মানে হচ্ছে ফাংশন, অর্থাৎ একটা
সমীকরণের, একটা গাণিতিক চলকের অর্থাৎ গাণিতিক সমীকরণের স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে সম্পর্ক এটাকে অপেক্ষক বলে। চলক কি? একটা সমীকরণের মধ্যে যেমন কোয়ান্টিটি অফ ডিমান্ড এ মাইনাস বিপি, এখানে যা মানগুলো পরিবর্তনশীল, যেমন পি এর মান পরিবর্তনশীল, কিউডি এর মান পরিবর্তনশীল, এগুলাকে অর্থনীতিতে চলক বলা হয়। অর্থাৎ অর্থনীতিতে যে সকল বিষয়ের মান পরিবর্তনশীল তাকে চলক বলে। রেখার ঢাল কাকে বলে? ঢাল হচ্ছে স্বাধীন চলকের সাথে অধীন চলকের বিপরীতমুখী সম্পর্ক বা সমমুখী সম্পর্ককে যে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে ঢাল বলা হয়। চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে? দাম স্থিতিস্থাপকতা হচ্ছে দামের সাথে চাহিদার যে সম্পর্ক, অর্থাৎ দামের আপেক্ষিক পরিবর্তনের ফলে অন্যান্য বিষয় পরিবর্তিত থেকে কোনো দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের শতকরা হারকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বলে। ভারসাম্য দাম কি? ভারসাম্য দাম কাকে বলে? ভারসাম্য দাম হচ্ছে যে দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। যোগান বিধি কাকে বলে? অন্যান্য বিষয়েও পরিবর্তিত থেকে কোনো দ্রব্যের একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে যোগানের পরিমাণ বৃদ্ধি পায়, দাম হ্রাস পেলে যোগানের পরিমাণ হ্রাস পায়। দাম ও যোগানের এই সমমুখী সম্পর্ককে কী বলা হয়? যোগান বিধি বলা হয়। এবার আমরা দেখব কয়েকটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। মোট উপযোগ সর্বোচ্চ অবস্থায় প্রান্তিক উপযোগ শূন্য হয় কেন? তাহলে একটা মানুষ যখন কোনো দ্রব্য বুক করতে করতে মোট উপযোগ সর্বোচ্চ হয়ে যায় তখন সে আর কোনো প্রান্তিক উপযোগ ওখান থেকে পায় না, তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। চাহিদা রেখা কখন ঊর্ধ্বগামী হয়? আমরা জানি চাহিদা বিধি ব্যতিক্রম হলে চাহিদা রেখা ঊর্ধ্বগামী হয়। ব্যতিক্রম কখন হয়? রুচি অভ্যাসের পরিবর্তন হলে, আয় পরিবর্তন হলে, মানুষের আয় বৃদ্ধি পেলে, কোনো দ্রব্যের দাম বাড়লে ওই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, অর্থাৎ সমমুখী সম্পর্ক হলে তখন ঊর্ধ্বগামী হয়। দামের সাথে যোগানের সম্পর্ক কীরূপ? আমরা জানি দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান কমে, তাহলে দামের সাথে যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর প্রতিযোগী নয় বরং পরিপূরক। ব্যাখ্যা করো। ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি পরস্পর প্রতিযোগী নয়, পরিপূরক। এটা আমরা আগে প্রশ্নেই ব্যাখ্যা করেছি। গুরুত্বপূর্ণ কিছু টপিকস। চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। অর্থাৎ একটা চাহিদার সূচি দেওয়া থাকবে, এরকম চাহিদা সূচি। কোয়ান্টিটি অফ ডিমান্ড, এখানে প্রাইস থাকবে প্রথমত, তারপরে কোয়ান্টিটি অফ ডিমান্ড থাকবে, তার দামের পরিবর্তনে যোগান চাহিদা পরিমাণ পরিবর্তন হয়। তুমি যখন এই রেখাটা আঁকবে এটা নিম্নগামী রেখা হবে। এখানে হচ্ছে লম্ব অক্ষে প্রাইস, ভূমি অক্ষে কোয়ান্টিটি অফ ডিমান্ড থাকবে। তারপর হচ্ছে চাহিদা বিধি ব্যাখ্যা করো। এটাই চাহিদা বিধি, যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এটাই চাহিদা বিধি। এরকম চাহিদা বিধি আসতে পারে। চাহিদার সূচি থেকে আবার চাহিদা সমীকরণ নির্ণয়, এটা আমরা পরবর্তী পৃষ্ঠে একটু দেখি। যখন ফি 10 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 100, দাম বৃদ্ধি পেয়ে 15 টাকা হলো, চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে 80 হয়েছে। এখান থেকে যদি তোমাকে চাহিদা সমীকরণ নির্ণয় করতে বলে একটা সমীকরণ তোমাকে জানতে হবে। আমরা জানি চাহিদা সমীকরণ হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান এ মাইনাস বিপি, অর্থাৎ এখানে বাম পাশে থাকে কোয়ান্টিটি অফ ডিমান্ড, ডান পাশে থাকে ফি। প্রথমত এটা লিখতে হবে। এখানে যদি আমরা দেখি এটা ফি 1 এর মান, এটা ফি 2 এর মান, এটা কিউডি 1 আর এটা কিউডি 2। তাহলে আমরা যদি দেখি কিউডি মাইনাস কিউ1, কিউ1 মাইনাস কিউ2, ফি মাইনাস ফি1, ফি1 মাইনাস ফি2। এখানে যদি আমরা এখন মানগুলো বসাই, কিউ1 এর মান, কিউ2 এর মান, ফি1, ফি এর মান, অঙ্কটা করলে যে সমীকরণটা পাবো এটা হচ্ছে কিউডি সমান এ মাইনাস বিপি। এবার দেখো চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করে এর ধারণা ব্যাখ্যা করো। স্থিতিস্থাপকতা নির্ণয় সেম, এখান থেকে যদি স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলে তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। ইলাস্টিসিটি অফ ডিমান্ড সমান অধীন চলক, এখানে অধীন চলক হচ্ছে কিউডি, তাহলে অধীন চলকের আপেক্ষিক পরিবর্তন। আপেক্ষিক পরিবর্তন মানে ডেল্টা কিউডি ডিভাইড বাই কিউডি, আর হচ্ছে স্বাধীন চলকের আপেক্ষিক পরিবর্তন ডেল্টা ফি ডিভাইড বাই ফি। তাহলে এটাকে যদি আমরা উল্টিয়ে ফেলি, ডেল্টা কিউডি ডিভাইড বাই কিউডি, এটা বাদ চিহ্ন আছে, এটা যদি গুণ হয়ে যায় উপরে পি চলে যাবে, নিচে ডেল্টা পি চলে আসবে। এখন আমরা এখানে মান বসাবো। ডেল্টা কিউডি মানে হচ্ছে নিচেরটা থেকে উপরটা বিয়োগ, ডেল্টা ফি মানে নিচেরটা থেকে উপরটা বিয়োগ, ফি মানে প্রাথমিক মান, আর কিউডি মানে হচ্ছে প্রাথমিক কিউডি এর মান। এভাবে মান বসালে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা পেয়ে যাব। তারপরে হচ্ছে একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। সেম এই বিষয়টা হচ্ছে একটা কাল্পনিক যোগান সূচি, অর্থাৎ একটা সূচি দেওয়া আছে, সূচির মধ্যে দাম দেওয়া থাকবে এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই দেওয়া থাকবে। তাহলে এখানে ধরো দাম যখন 1 টাকা,
সাপ্লাই হচ্ছে 10 একক। দাম বৃদ্ধি পেয়ে 2 হলো, সাপ্লাই 15 হলো। দাম বৃদ্ধি পেয়ে 3 হলো, সাপ্লাই 20 হলো। এভাবে দাম বাড়লে যোগান বৃদ্ধি পায়, দাম কমলে যোগান হ্রাস পায়। দাম ও যোগানের এই যে সমমুখী সম্পর্ক, এটাকে হচ্ছে যোগান বিধি বলে। তাইলে এরকম যদি যোগান সূচি দেওয়া থাকে, এখান থেকে যদি আমরা যোগান রেখা অঙ্কন করি, যোগান রেখাটা ঊর্ধ্বগামী হবে, কারণ সমমুখী সম্পর্কের কারণে যোগান রেখা সবসময় কী হয়, ঊর্ধ্বগামী হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে একটি কাল্পনিক যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন। তাহলে যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী বিশ্লেষণ করো, কারণ দামের সাথে যোগানের সম্পর্ক সমমুখী হওয়ার কারণে এটা ঊর্ধ্বগামী হয়। সূচি থেকে চিত্র এঁকে এটাকে ব্যাখ্যা করতে হবে। চাহিদা ও যোগানের পারস্পরিক প্রভাবে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়, এখান থেকে অঙ্ক আসবে, এটা অনেকটা নিশ্চিত বলা যায়, কারণ প্রতি বছরই ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ নির্ণয় থেকে অঙ্ক প্রতি বছরই পরীক্ষা আসছে। তাহলে এটা কিভাবে হয়, আমরা জানি কিউডি সমান এ মাইনাস বিপি। এখন এখানে যদি এ মাইনাস বিপি না দিয়ে tan মাইনাস 2p দেয়, এবং কিউএস সমান ধরো অনেকগুলো সমীকরণ আছে, তার মধ্যে একটা -5 + 5 tan phi এরকম দিয়েছে। এই দুইটা সমীকরণের মধ্যে যদি তোমাকে দাম ও পরিমাণ নির্ণয় করতে বলে, তাহলে হচ্ছে তোমাকে সূত্র লিখতে হবে কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান কোয়ান্টিটি অফ সাপ্লাই, অর্থাৎ চাহিদা এবং যোগানের সমতা বিন্দুতেই দাম অথবা পরিমাণ নির্ণয় হয়। এখানে যদি আমরা সমীকরণগুলো বসাই, কিউডির জায়গায় কিউডি, কিউএসের জায়গায় কিউএস, তাহলে এখান থেকে আমরা ফি এর মান পাবো। ফি এর মান যেটা পাবো, এটাকে প্রথমে এই সমীকরণে, তারপরে এই সমীকরণে বসালে আমরা পরিমাণ পেয়ে যাব। এরকম একটা অঙ্ক পরীক্ষা আসবে, এটা একেবারে 100% নিশ্চিত বলা যায়। তাহলে যোগান রেখা ভারসাম্য দাম ও পরিমাণ, এই প্রশ্নটা খুবই কমন এবং টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট। তা ভারসাম্য দাম ও পরিমাণের উপর চাহিদা ও যোগান পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করো। এটা যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, ভারসাম্য দাম ও পরিমাণ, অর্থাৎ কোনো বিন্দুতে যখন ভারসাম্য নির্ধারিত হবে, আমরা জানি চাহিদা রেখা হচ্ছে নিম্নগামী। একটা চিত্রে চাহিদা রেখা যখন নিম্নগামী, যোগান রেখার ঊর্ধ্বগামী হয়, যে বিন্দুতে মিলিত হয় সেখানে ভারসাম্য দাম নির্ধারিত হয় এবং সেখানে ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়। এখন এখানে বলছে চাহিদার পরিবর্তনজনিত প্রভাব। যদি এই অবস্থায় চাহিদা যদি বৃদ্ধি পায়, তাহলে এটা হচ্ছে চাহিদা রেখা। চাহিদা যদি বৃদ্ধি পায়, চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হবে। ডানে স্থানান্তরিত হলে দামও বাড়বে, পরিমাণও বাড়বে। যদি চাহিদা হ্রাস পায়, চাহিদা রেখা বামে স্থানান্তরিত হবে, তখন দামও কমে যাবে, পরিমাণও কমে যাবে। একইভাবে আমরা যদি দেখি, এটা চাহিদা রেখা, এটা যোগান রেখা, এটা ভারসাম্য দাম, এটা ভারসাম্য পরিমাণ। এই অবস্থায় যদি যোগান বৃদ্ধি পায়, যোগান রেখা ডানে স্থানান্তরিত হবে, হাতের ডান মানে নিচের দিকে। ডানে স্থানান্তরিত হলে দাম কমবে কিন্তু পরিমাণ বাড়বে। আবার যদি যোগান কমে যায়, বামে স্থানান্তরিত হবে, তখন দাম বৃদ্ধি পাবে, পরিমাণ কমে যাবে। এটাই হচ্ছে ভারসাম্যের উপর যোগান ও চাহিদা পরিবর্তনের প্রভাব। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ বিশ্লেষণ করো। এদের মধ্যে সম্পর্ক, এর মধ্যে তিনটা সম্পর্ক আছে, ক্রমহ্রাস সমান ক্রমবর্ধমান সমানুপাতিক। তার মধ্যে ক্রমহ্রাস সমান প্রান্তিক উপযোগ বিধিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং ক্রমহ্রাস সমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম কী এবং এটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, এই বিষয়গুলো দরকার। তাহলে এটা আমরা এখানে দেখলাম যে লাস্ট টপিকস ক্রমহ্রাস সমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম সহ বিশ্লেষণ করো। এবার যদি আমরা দেখি তৃতীয় অধ্যায়, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। জ্ঞানমূলক প্রশ্ন। উৎপাদন কি? উৎপাদন মানে হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি করা। কোনো দ্রব্য ও সেবা উপযোগ সৃষ্টি করাকে কি বলা হয়? উৎপাদন বলা হয়। উৎপাদন অপেক্ষক কাকে বলে? যে সকল বিষয়ের উপর উৎপাদনের পরিমাণ নির্ভর করে তার ব্যাখ্যাকে উৎপাদন অপেক্ষক বলে। উৎপাদনের প্রধান উপকরণগুলো কি কি? উৎপাদনের প্রধান উপকরণগুলো হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। 4টা উপকরণ রয়েছে। প্রান্তিক উৎপাদন কি? কোনো দ্রব্য উৎপাদনের সর্বশেষ একক থেকে যে উৎপাদন পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। উৎপাদন বিধি কি? তাহলে উৎপাদন বিধি, বিধি মানে হচ্ছে নিয়ম। দ্রব্যের অর্থাৎ উৎপাদনের উপকরণগুলোর মধ্যে, যেমন আমরা শ্রম ও মূলধন, যেটা সহজেই পরিবর্তন করা যায়। তাহলে উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে মোট উৎপাদন যে হারে বৃদ্ধি পায়, তার সাথে প্রান্তিক উৎপাদনের যে সম্পর্ক, এটাকে উৎপাদন বিধি বলে। ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি কি? দীর্ঘকালে উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে মোট উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, তাহলে প্রান্তিক উৎপাদনও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। এই মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের সম্পর্ককে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি বলে।
মাত্রাগত উৎপাদন এটা হচ্ছে একটা দীর্ঘকালীন ধারণা। উৎপাদনের সকল উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণ যে হারে বৃদ্ধি পায় তাকে মাত্রাগত উৎপাদন বলে। প্রান্তিক ব্যয় কি? প্রান্তিক ব্যয় হচ্ছে কোনো দ্রব্য উৎপাদনের জন্য সর্বশেষ এককে যে পরিমাণ ব্যয় হয় তাকে হচ্ছে প্রান্তিক ব্যয় বলে। গড় ব্যয় কি? উৎপাদনের পরিমাণকে দিয়ে মোট উৎপাদন ব্যয়কে, উৎপাদনের পরিমাণকে দিয়ে মোট উৎপাদন ব্যয়কে অর্থাৎ মোট ব্যয়কে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গড় ব্যয়। প্রান্তিক আয় কি? কোনো দ্রব্য বিক্রি করে সর্বশেষ একক থেকে যে আয় হয় তাকে প্রান্তিক আয় বলে। এগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য। এবার আমরা কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন দেখব। মূলধনকে কেন উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়? আমরা জানি মূলধন হচ্ছে কোনো দ্রব্যের অতীত উৎপাদন থেকে কাজে লাগিয়ে ভবিষ্যতে অধিকতর উৎপাদন কাজে ব্যবহার করাকে মূলধন বলা হয়। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে সব উপকরণ পরিবর্তন করা হয় না কেন? আমরা জানি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে যদি শ্রম ও মূলধন থাকে, যেখানে যেটা পরিবর্তন করা সহজ শ্রম অথবা মূলধন থেকে সেটাকে পরিবর্তন করা হয়। কারণ স্বল্পকাল হচ্ছে এমন একটা সময় যে সময়ে চাইলেই সব কিছু পরিবর্তন করা যায় না। মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন? তাহলে মোট স্থির ব্যয় এটা উৎপাদনের উপকরণ দ্বারা প্রভাবিত নয়। একটা উৎপাদন করলেও যা, দুইটা উৎপাদন করলেও তা, তিনটা উৎপাদন করলেও তা, উৎপাদনের পরিমাণ যদি এখানে 0 হয় তাও তা। এজন্য মোট স্থির ব্যয় ভূমি অক্ষের সমান্তরাল হয়, যেটা উৎপাদনের উপকরণ দ্বারা কি নয়? প্রভাবিত নয়। এবার আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস দেখব। সূচি থেকে মোট উৎপাদন রেখা অঙ্কন করে এর উপর মন্তব্য করো। তাহলে একটা সূচি, সেখানে যদি মোট উৎপাদন রেখা অঙ্কন করতে বলে, পরীক্ষায় এমন আসতে পারে যে কোয়ান্টিটি পরিমাণ তোমার মার্জিনাল প্রোডাকশন দেওয়া আছে, তোমাকে পরীক্ষায় বললো টোটাল প্রোডাকশন নির্ণয় করো এবং এখান থেকে রেখা অঙ্কন করো। ধরো উৎপাদনে একক একজন শ্রমিক উৎপাদন করে হচ্ছে 5 একক, দুজন শ্রমিক উৎপাদন করে 3 একক, তিনজন শ্রমিক উৎপাদন করে 2 একক। তাহলে টোটাল প্রোডাকশন পাবো, প্রথমটা সেম থাকবে, তারপর এটা যোগ করে 8, প্রথমটা সেম থাকবে 5, তারপর 8, তারপর 2 যোগ করলে 10। এভাবে আমরা টোটাল প্রোডাকশন পাই। তারপর টোটাল প্রোডাকশন যদি আমরা আঁকি এটা এভাবে বৃদ্ধি পাবে, 5, 8, 10 এভাবে বৃদ্ধি পাবে। এভাবে রেখা অঙ্কন পরীক্ষায় আসতে পারে। তারপর হচ্ছে মোট গড় ও প্রান্তিক উৎপাদন নির্ণয় করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে এটাও সহজ। মোট গড় টোটাল থেকে প্রান্তিক কীভাবে নির্ণয় করে দেখালাম। এবার যদি গড় উৎপাদন বলে অ্যাভারেজ প্রোডাকশন, তাহলে অ্যাভারেজ প্রোডাকশন নির্ণয়ের সূত্র হচ্ছে কোয়ান্টিটি দিয়ে পরিমাণকে ভাগ করব। 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 3 দিয়ে 10কে ভাগ করলে 3 পয়েন্ট সামথিং, 3.something। এভাবে অ্যাভারেজ প্রোডাকশন নির্ণয় করা হয়। আবার টোটাল প্রোডাকশন থেকে মার্জিনাল কীভাবে নির্ণয় করা হয়? প্রথমটা সেম থাকবে, এটা থেকে এটা বিয়োগ, 8 থেকে 5 গেলে 3, 10 থেকে 8 গেলে 2। এভাবে হচ্ছে নির্ণয় করে চিত্র আঁকা আসতে পারে। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি ব্যাখ্যা করো। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে এটা। একটা সিজন, এখান থেকে 2টা সৃজনশীল আসবে এটা নিশ্চিত, তার মধ্যে একটা সৃজনশীল এখান থেকে আসবে এটা 95% আমার কাছে মনে হয়, অথবা 100%ও মনে হয়। এই বিধি কি কেবল কৃষিক্ষেত্রে প্রযোজ্য কিনা, অর্থাৎ কৃষিক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রযোজ্যতার কি, এটা আসবে। তারপর হচ্ছে গড় স্থির ব্যয় ও গড় পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি দেখি এটা পরীক্ষায় কেমনভাবে আসতে পারে, গড় উৎপাদনশীল ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয়। আমরা পরীক্ষায় দেখব যে উৎপাদনের পরিমাণ দেওয়া আছে, টোটাল কস্ট দেওয়া আছে, পরীক্ষায় টিবিসি নির্ণয় করতে বলছে অথবা টিএফসি নির্ণয় করতে বলছে। এখানে আমরা সূত্রটা জানলে যে কোনো কিছু নির্ণয় করতে পারবো। টিসি সমান টিএফসি প্লাস টিবিসি। এখন এখানে টিসি আছে, টিএফসি যদি নির্ণয় করতে বলে, টিসি এবং টিবিসি দেওয়া আছে, টিএফসি নির্ণয় করতে বলছে, তাহলে টিসি থেকে টিবিসি বাদ দিলে টিএফসি পাবো। অথবা টিসি এবং টিএফসি দেওয়া আছে, টিবিসি নির্ণয় করতে বলছে, টিসি থেকে টিএফসি বাদ দিলে টিবিসি পাবো। অথবা এই দুটোটা দেওয়া আছে, টিসি নির্ণয় করতে বলছে, এই দুটোটা যোগ করলে এটা পাবো। তাহলে এভাবে যে কোনো একটা নির্ণয় করে এগুলা চিত্র অঙ্কন পরীক্ষায় আসতে পারে। তারপর হচ্ছে মোট খরচ নির্ণয় করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে এই যে বললাম টিসি নির্ণয় করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা, এটা আসতে পারে। মোট ব্যয়, গড় ব্যয় অর্থাৎ টিসি, এসি, প্রান্তিক ব্যয় নির্ণয়, এটা আসতে পারে। তো যেমন পরিমাণ দেওয়া আছে, টিসি দেওয়া আছে, এসি যদি নির্ণয় করতে বলে কিউ দিয়ে টিসিকে ভাগ করবে, এসি পেয়ে যাবে। এমসি যদি নির্ণয় করতে বলে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ, সবসময় নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করলে এমসি পাওয়া যায়। তারপর দেখো প্রান্তিক ব্যয়,
মানে এমসি সূচি প্রস্তুত করে চিত্রের সাহায্যে ব্যাখ্যা, সেম এমসি নির্ণয় করে চিত্র রাখতে হবে। একইভাবে চিত্রের সাহায্যে এসি রেখা অঙ্কন করে এটা আকৃতি বিশ্লেষণ করা। চিত্রের সাহায্যে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক, এটা একটু দেখব আমরা সাধারণত যদি দেখি এসি রেখার আকৃতি হচ্ছে ইউ আকৃতির, এমসি রেখা এসিকে নিচের দিক থেকে ছেদ করে বা উপরের দিকে যায়। তাহলে এখানে যেখানে মিলিত হয়েছে এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এখানে তিনটা সম্পর্ক, এসি যখন নিম্নমুখী তখন এসি গ্রেটার দেন এমসি, এসি যখন সর্বনিম্ন তখন এসি সমান এমসি, এসি যখন আবার ক্রমবর্ধমান তখন এমসি গ্রেটার দেন এসি। তাহলে এটা হচ্ছে এসি ও এমসি এর মধ্যে সম্পর্ক, তিনটা সম্পর্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনুধাবনে আসে, এমসিকিউতে আসে, উচ্চতর দক্ষতায় আসে। ঠিক একইভাবে মোট আয় থেকে গড় আয় প্রান্তিক আয় নির্ণয় করা, অথবা প্রান্তিক দেওয়া আছে মোট নির্ণয় করা, গড় দেওয়া আছে মোট নির্ণয় করা, এভাবে নির্ণয় করে এটা সিস্টেমে যেভাবে ব্যয় নির্ণয় করেছি এই সিস্টেমে চিত্র আঁকা, এটা এই চ্যাপ্টারের অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস। আশা করি এই টপিকসগুলো তোমরা ভালোভাবে পড়লে এখান থেকে দুইটা সৃজনশীল কমন পাবে। এবারে আমরা দেখব চতুর্থ অধ্যায় বাজার। জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আছে অর্থনীতিতে বাজার কি। আমরা সাধারণত বাজার বলতে একটা স্থানকে বুঝি, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে নির্দিষ্ট কোনো স্থানকে বোঝায় না, বরং কিছু পণ্যকে বোঝায়, যেগুলো নির্দিষ্ট স্থানে অসংখ্য ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে কোনো দ্রব্যের ক্রয় বিক্রয়কে বাজার বলা হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? যেখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা একটা নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয় বিক্রয় হয় তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। দ্বিপাক্ষিক বাজার কি? যেখানে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা তাকে দ্বিপাক্ষিক বাজার বলে। ডুওফলি বাজার, ডুও মানে দুই, ফলি মানে বিক্রেতা, যেখানে দুইজন মাত্র বিক্রেতা তাকে ডুওফলি বাজার বলে। ডুঅপশনী বাজার, ঠিক একইভাবে ডুও মানে দুই, শনি মানে ক্রেতা, যে বাজারে দুইজন ক্রেতা তাকে ডুঅপশনী বাজার বলে। মনোপশনী বাজার কাকে বলে? যেখানে একজন মাত্র ক্রেতা থাকে, মনো মানে এক, শনি মানে ক্রেতা, একজন মাত্র ক্রেতা বাজারকে মনোপশনী বাজার বলে। অলিগোফলি বাজার কাকে বলে? যেখানে হচ্ছে একাধিক ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে বাজার সম্পাদন করে তাকে অলিগোফলি বাজার বলে। অর্থাৎ দুইয়ের অধিক নয়, এটা হচ্ছে অলিগোফলি। অলিগোফলি মানে হচ্ছে বিক্রেতা দুইয়ের অধিক কিন্তু খুব বেশি নয়, দুইয়ের অধিক খুব বেশি নয়, তাকে অলিগোফলি বাজার বলে। ফার্ম হচ্ছে কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী একটা প্রতিষ্ঠানকে ফার্ম বলে, অর্থাৎ সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী একটা প্রতিষ্ঠানকে ফার্ম বলা হয়। অনুধাবনমূলক প্রশ্ন, ফার্ম শিল্প কি একই? না, ফার্ম শিল্প একই নয়। ফার্ম হচ্ছে একটা একই ধরনের দ্রব্য উৎপাদনকারী একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, আর একাধিক ফার্মের সমষ্টিকে শিল্প বলা হয়। একচেটিয়া বাজারে ফার্ম শিল্প অভিন্ন। যেহেতু একচেটিয়া বাজারে একজন মাত্রই বিক্রেতা থাকে, তাহলে এখানে ফার্ম শিল্প অভিন্ন, যেটাই ফার্ম সেটাই শিল্প। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফি সমান এআর সমান এমআর হয়। আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেটাই দামটা স্থির থাকে। একটা দ্রব্য কিনলেও 10, দুইটা কিনলেও 10, তিনটা কিনলেও 10 টাকা করে। সেজন্য আমরা যদি এখানে এআর বের করি তাহলে গড়ও 10 টাকা করে হবে, এমআর বের করি তাও সেম হবে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফি সমান এআর সমান এমআর হয় এবং এটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এই প্রতিযোগিতায় ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয় কেন? কারণ হচ্ছে এখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, বাজারে এটার দাম স্থির থাকে, ফার্মকে এটার দাম গ্রহণ করে নিতে হয়, এখানে নিয়ন্ত্রণ করে দাম নির্ধারণ করার কোনো সুযোগ থাকে না। একচেটিয়া বাজারে অধিক পণ্য বিক্রি করার জন্য দাম কমাতে পারে। একটা যদি 10 টাকা করে হয়, দুইটা 9 টাকা করে বিক্রি করতে পারে, তিনটা নিলে 8 টাকা করে বিক্রি করতে পারে। তাই এখানে দেখা যায় এআর গড় সব সময় ফি এর সমান হয় 10, 9, 8। প্রান্তিক যদি ব্যয় করি তাহলে তখন আগে টিআর লাগবে। একটা যদি 10 টাকা করে হয় টোটাল 10, একটা 9 টাকা করে হলে টোটাল 18, একটা 8 টাকা করে হলে টোটাল 24। তাহলে আমরা এমআর বের করতে পারি। এমআর নির্ণয় করার নিয়ম হচ্ছে প্রথমটা সেম থাকবে, এটা থেকে এটা বিয়োগ করলে 8 হয়, এটা থেকে এটা বিয়োগ করলে 6 হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে এআরও কমতেছে, এমআরও কমতেছে, কিন্তু এআর মান এমআরের চেয়ে বেশি। সেজন্য একচেটিয়া কারবারে এআর গ্রেটার দেন কি হয়? এমআর হয়। এটা আমরা এই কলাম থেকে বুঝতে পারছি। ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে, বিক্রেতা নয়। ব্যাখ্যা করো। ক্রেতা যে বাজারকে নিয়ন্ত্রণ করে, বিক্রেতা নয়, সেটা হচ্ছে মনোপশনী বাজার, যেখানে একজন মাত্র ক্রেতা থাকে। ফার্ম শিল্পের মধ্যে পার্থক্যগুলো দেখে নিলে এই লাস্ট প্রশ্নের উত্তর পাবে। গুরুত্বপূর্ণ কিছু টপিকস। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মোট আয় অর্থাৎ টোটাল রেভিনিউ, মোট ব্যয়, টোটাল কস্ট ও মুনাফার পরিমাণ নির্ণয় করো।
তাহলে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটা বাজার যেখানে ভূমি অক্ষের সমান্তরাল হয়, পি সমান এ আর সমান এমআর। তাইলে আমরা যদি এটা দেখি, এমসি রেখা নিচের দিক থেকে উপরের দিকে গেলে এখানে ভারসাম্য অর্জিত হয়। এখন এখানে ভারসাম্য অর্জিত হলে এটা এমসি রেখা। এখন এসি রেখা যদি এখানে হয়, নিচে হয়, তাহলে এটা খরচ। তাহলে এইটা খরচ আর এটা পুরাটা আয়, তাহলে এই অংশটা হচ্ছে লভ্যাংশ। তাহলে আমরা জানি টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে মুনাফা। তাহলে এভাবে তুমি এখান থেকে মুনাফা নির্ণয় করতে পারবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ধারণা, যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, পূর্ণ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে একটা নির্দিষ্ট দামে কোনো পণ্য ক্রয় বিক্রয় করবে, এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো দেখে নিলে তোমরা পাবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার হচ্ছে যেখানে একজন মাত্র বিক্রেতা থাকে, সে অধিক পণ্য বিক্রি করার জন্য দাম কমায়, টিআর ক্রমসমান হারে বৃদ্ধি পায়, এআর ও এমআর দুটোটাই নিম্নগামী, তার মধ্যে এআর গ্রেটার দেন এমআর হয়। এখানে অনেকগুলো পার্থক্য আছে, এগুলো পড়ে নিবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এই অধ্যায় থেকে যদি দুইটা সৃজনশীল আসে তাহলে দেখতে হবে একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কী। এই স্বল্পকালীন ভারসাম্যের মধ্যে তিনটা, একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা, একটা অস্বাভাবিক মুনাফা, একটা হচ্ছে ক্ষতি স্বীকার করে উৎপাদন। আমরা যদি এই চিত্রটা দেখি তাহলে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলে এমসি এখান থেকে সেট করে এখানে গেলে নির্ভর করবে এসি এর উপর। এসি যদি এখানে নিচে হয় অস্বাভাবিক মুনাফা, এসি যদি এখানে হয় স্বাভাবিক মুনাফা, এসি যদি উপরে হয় ক্ষতি স্বীকার করে উৎপাদন। তাহলে এই তিনটা চিত্রের ভালোভাবে ব্যাখ্যা তোমরা নিজেরা বই থেকে বা ইয়া থেকে দেখে নিবে। তাহলে এখান থেকে একটা সৃজনশীল আসবে, এটা অনেকটা নিশ্চিত বলা যায়। পরে যদি দুইটা সৃজনশীল আসে, একচেটিয়া বাজারের স্বাভাবিক মুনাফা, একচেটিয়া বাজারের অস্বাভাবিক মুনাফা, একচেটিয়া বাজারের লোকসান, এটা থেকে আসতে পারে। আমরা এই চিত্রটা একটু দেখে নিব কীভাবে একচেটিয়া বাজারে স্বাভাবিক মুনাফা হয়। একচেটিয়া বাজার যেটা আমরা জানি এআর ও এমআর দুটোটাই নিম্নগামী, এআর যখন নিম্নগামী এমআরও নিম্নগামী, উপরটা এআর হয়। এমসি রেখা এমআরকে নিচের দিক থেকে সেট করে গেলে এখানে ভারসাম্য অর্জিত হয়, ভারসাম্য রেখাটাকে এতটুকু পর্যন্ত বাড়াতে হয়, এখানে দাম নির্ধারিত হয়। এখন এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। এসি যদি এ ভারসাম্য দিয়ে যায় স্বাভাবিক মুনাফা, এসি যদি এর নিচ দিয়ে যায় অস্বাভাবিক মুনাফা, এসি যদি এর উপর দিয়ে যায় ক্ষতি স্বীকার করে উৎপাদন। তাহলে এসি এর উপর ডিপেন্ড করবে। এসি ভারসাম্য বিন্দুতে হলে স্বাভাবিক, নিচে হলে অস্বাভাবিক, উপরে হলে ক্ষতি স্বীকার করে উৎপাদন। তাহলে এখান থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে। দুইটা সৃজনশীল আসলে এই তিনটা চিত্র থেকে একটা, এগুলো আলাদা আলাদা চিত্র, আমি একটাতে বুঝে দিয়েছি। তিনটা চিত্র থেকে একটা সৃজনশীল অথবা স্বাভাবিক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের তিনটা চিত্র থেকে একটা সৃজনশীল আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব সামগ্রিক আয় ও ব্যয়। এই অধ্যায়ে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আছে মোট জাতীয় আয় কাকে বলে। একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের সকল নাগরিকেরা যে পরিমাণ টাকা বা যে পরিমাণ সম্পদ উৎপাদন করে বা আয় করে তাকে মোট জাতীয় আয় বলে। সামগ্রিক আয় কাকে বলে? সেম, যেটাই মোট জাতীয় আয় সেটাই সামগ্রিক আয়। জিডিপি কাকে বলে? জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাকশন। ডোমেস্টিক মানে একটা দেশের অভ্যন্তরে একটি নির্দিষ্ট বছরে, অর্থাৎ এক বছরে, একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটা দেশের অভ্যন্তরে যে পরিমাণ দ্রব্য সামগ্রীর উৎপাদন হয় তাকে জিডিপি বলে। এনএনআই কি? নেট ন্যাশনাল ইনকাম। সাধারণত আমরা জানি জিএনআই থেকে সিসিআই, অর্থাৎ ক্যাপিটাল কনজামশন অ্যালাওয়েন্স বা ডিপ্রিসিয়েশন কস্ট, মূলধন সামগ্রী ব্যবহারজনিত ব্যয় বা অবচয় ব্যয় বাদ দিলে যেটা থাকে এটা হচ্ছে এনএনআই। সামগ্রিক ব্যয়, একটা দেশের মানুষ বা সরকার যা ব্যয় করে এটাকে সামগ্রিক ব্যয় বলে। অ্যাগ্রিগেট কনজামশন, অর্থাৎ অ্যাগ্রিগেট যে ব্যয় সেটাকে যদি এক্সপেন্ডিচার বলতে পারি, অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার সমান সি প্লাস আই প্লাস জি। এটা তিন খাত বিশিষ্ট অর্থনীতি। এটা দ্বিখাত হলে সি প্লাস আই হবে শুধু। এটা যদি চার খাত বিশিষ্ট হয় সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স এন হবে। তাহলে এটার ব্যাখ্যায় যদি আমরা আসি, আই মানে হচ্ছে অ্যাগ্রিগেট এক্সপেন্ডিচার, সি মানে হচ্ছে কনজামশন বুক, আই মানে হচ্ছে ইনভেস্টমেন্ট, জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স এন হচ্ছে নিট রপ্তানি, যেখানে এক্স মাইনাস এম অর্থাৎ রপ্তানি থেকে আমদানি বাদ দেওয়া হয়। দ্বৈত গণনার সমস্যা, অর্থাৎ আমরা সামগ্রিক আয় ব্যয় হিসাব করার সময় কোনো দ্রব্যের প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য, চূড়ান্ত দ্রব্য তিনোটাই যদি হিসাব করে ফেলি বা দুইটা হিসাব করে ফেলি এটাকে দ্বৈত গণনা বলা হয়। একেবারে চূড়ান্ত দ্রব্য হিসাব করতে হবে। প্ররোচিত ভোগ, যেটা ইনকাম দ্বারা প্রভাবিত। ভোগ হচ্ছে দুই ধরনের, একটা স্বয়ংভূত ভোগ আর একটা প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগ যেটা আয় দ্বারা প্রভাবিত নয়, কিন্তু প্ররোচিত ভোগ আয় দ্বারা প্রভাবিত।
এবার আসে অনুধাবনমূলক প্রশ্ন। জিএনপি এর তুলনায় এনএনপি অধিক গুরুত্বপূর্ণ। জিএনপি এর তুলনায় এনএনপি অধিক গুরুত্বপূর্ণ কেন? কারণ জিএনপি থেকে একটা বছর পরে মূলধন সামগ্রী ব্যবহারজনিত যে ব্যয় আছে সেটা বাদ দিয়ে এনএনপিটা হিসাব করা হয়। জিএনপিতে প্রকৃত হিসাবটা পাওয়া যায় না, কারণ মূলধন সামগ্রী এক বছর ব্যবহার করার ফলে এটা ভ্যালু কমে যায়। এই ভ্যালুটা বাদ দিয়ে এনএনপি হিসাব করা হয় বলে এটা গুরুত্বপূর্ণ। জিডিপি ও জিএনপি এর মধ্যে দুটো পার্থক্য। জিডিপি হচ্ছে একটা দেশের অভ্যন্তরে, জিএনপি হচ্ছে ওই দেশের নাগরিকরা। তাহলে জিডিপিতে হচ্ছে বিদেশি মানুষ, বিদেশি নাগরিক দেশের অভ্যন্তরে কাজ করলে জিডিপিতে অন্তর্ভুক্ত হবে, আর প্রবাসীদের আয় জিএনপিতে অন্তর্ভুক্ত হবে। প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন? কারণ জিডিপি হচ্ছে দেশের অভ্যন্তরে বোঝায়, আর প্রবাসীরা তখন দেশের বাইরে থাকে, তাই অন্তর্ভুক্ত হয় না। সঞ্চয়ের সাথে বিনিয়োগ কীভাবে সম্পর্কিত? আমরা জানি আমাদের আয়ের একটা নির্দিষ্ট অংশ আমরা সঞ্চয় করি। যে সঞ্চয়টা করি এটা মানুষ ব্যাংকে রাখে বা অতিরিক্ত ভবিষ্যৎ ইনকামের পথ প্রশস্ত করার জন্য বিনিয়োগ করে থাকে। কোন ধরনের বুক আয়ের ওপর নির্ভরশীল নয়? আমরা একটু আগে বলছিলাম স্বয়ংভূত বুক আয়ের ওপর নির্ভরশীল নয়, কারণ এটা স্থির। এটা আয় করলেও বুক করতে হয়, না করলেও করতে হয়। সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে, যেটা একটু আগে ব্যাখ্যা করেছিলাম। তারপর ব্যক্তির আয়ের পুরোটাই কি ব্যয়যোগ্য হয়? না, ব্যক্তির আয়ের পুরোটা ব্যয়যোগ্য নয়। মানুষ কর দেয়, ট্যাক্স হিসাবে যেটা দেয় বা বিভিন্ন সরকারি ফি দেয়, এটা ব্যয়যোগ্য আয় নয়। অর্থাৎ এটা নিজে বুকের জন্য দেয় না, রাষ্ট্রকে দেয়। তাহলে এটা ব্যয়যোগ্য আয় নয়। এই ব্যয়যোগ্য আয় যা নয়, এটা বাদ দেওয়ার পর যা থাকে সেটাই ব্যয়যোগ্য আয়। সঞ্চয় বিনিয়োগের ভিত্তি, এটা সেম একটু আগে আলোচনা হয়েছে। সঞ্চয় থাকলেই বিনিয়োগ বাড়বে। আয়ের সাথে প্ররোচিত ভোগের সম্পর্ক কী? অবশ্যই আয়ের সাথে প্ররোচিত ভোগের সম্পর্ক আছে। প্ররোচিত ভোগ হচ্ছে আয়ের উপর নির্ভর করে। আয় না থাকলে প্ররোচিত ভোগ শূন্য, আয় বাড়লে প্ররোচিত ভোগ বৃদ্ধি পায়। স্বয়ংভূত প্ররোচিত ভোগের ধারণা, যেটা অলরেডি আলোচনা করেছি, এটা স্থির, আয় দ্বারা প্রভাবিত নয়। প্ররোচিত হচ্ছে ইনকাম দ্বারা প্রভাবিত। জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটি বুঝিয়ে লিখো। জাতীয় আয় পরিমাপের পদ্ধতি হচ্ছে তিনটা, একটা উৎপাদন পদ্ধতি, একটা আয় পদ্ধতি, একটা ব্যয় পদ্ধতি। সূত্রগুলো জেনে নিয়ে এটা লিখতে পারবে। এবারে কিছু টপিকস অনুযায়ী ধারণা। কীভাবে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় করা যায়? ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয়ের সূত্র হচ্ছে, ব্যয় করতে বলছে জাতীয় আয়, অ্যাগ্রিগেট ইনকাম নির্ণয় করব ব্যয় পদ্ধতিতে। তাই ব্যয় পদ্ধতি হচ্ছে C+I+G+XN, 4 কাত। এখান থেকে যদি 3 কাতের মান দেওয়া থাকে 3 কাত সূত্র ব্যবহার করব, 4 কাতের মান দেওয়া থাকলে পুরো সূত্র ইউজ করব, 2 কাত থাকলে 2টা ইউজ করব। জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতিটি ব্যাখ্যা করো। জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি, তাহলে অ্যাগ্রিগেট ইনকাম, এটার আয় পদ্ধতি হচ্ছে মানুষ কোন কোন খাত থেকে আয় করে। অর্থাৎ মানুষ ভূমি থেকে পায় খাজনা হচ্ছে রেন্টের সমষ্টি। মানুষ শ্রম থেকে পায় ওয়েজেস, মজুরি। তারপর মানুষ মূলধন থেকে পায় সুদ, ইন্টারেস্টের সমষ্টি। তারপরে মানুষ সংগঠন থেকে পায় মুনাফা হচ্ছে ফাই। এগুলো যোগ করলে যেটা পাই সেটা হচ্ছে জাতীয় আয় পরিমাপের আয় পদ্ধতি। মোট জাতীয় উৎপাদন ও মোট দেশজ উৎপাদন নির্ণয় করো। তাহলে মোট জাতীয় উৎপাদন, গ্রোস ন্যাশনাল প্রোডাকশান, ও মোট দেশজ উৎপাদন নির্ণয় করো। সেম কথা, একই সূত্র ব্যবহার করব। তারপর মোট জিএনপি ও জিডিপি ধারণা বিশ্লেষণ করো। সেম এই ধারণাগুলো আমি একটু আগে ব্যাখ্যা করেছি, জিএনপি কি আর জিডিপি কি। বুক সূচি থেকে বুক রেখা অঙ্কন করো। অনেক সময় C=A+BY, এই সমীকরণে এ এবং বি এর একটা মান দেওয়া থাকবে। অর্থাৎ ধরো 100 + 0.75y এরকম দেওয়া থাকলে এখান থেকে, যেহেতু এখানে ইনকামের ওপর নির্ভরশীল, একটা পাশে ইনকাম হবে আর একটা পাশে বুক হবে। তাহলে ওয়াই এর মান বসানোর পরে সি এর মান পাওয়ার পর যে রেখাটা অঙ্কন করবো সেটাই হচ্ছে বুক রেখা। দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। সেম, দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে y=C+I। সি এবং আই এর মান দেওয়া থাকবে, এগুলো বসানোর পরে যা পাবো এটা ভারসাম্য জাতীয় আয়। ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের প্রক্রিয়াটি, অলরেডি অনেকগুলো প্রক্রিয়া আমরা জেনেছি। সঞ্চয় ও বিনিয়োগের ভারসাম্য বিন্দুতে জাতীয় আয় নির্ণয় হয়। এটা হচ্ছে, ধরো একটা সঞ্চয় সমীকরণ দেওয়া থাকবে, S=A+BY। এখানে যদি সঞ্চয়ের মানগুলো বসানোর পরে একটা সঞ্চয় রেখা পাবো। এই সঞ্চয় রেখা 0 থেকে হতে পারে। সঞ্চয় রেখা এবং বিনিয়োগ, স্বয়ংভূত বিনিয়োগ স্থির থাকবে। তাইলে এস এবং আই যে বিন্দুতে মিলিত হবে এখানে যে আয়টা থাকবে এটা ভারসাম্য জাতীয় আয়। অর্থাৎ সঞ্চয় এবং বিনিয়োগের সমতা বিন্দুতে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে এই টপিকসগুলোর বাইরে সাধারণত অঙ্ক আসার বা সৃজনশীল আসার তেমন কোনো সম্ভাবনা নেই। এগুলো ভালোভাবে দেখলেই আমাদের এই অধ্যায়ের প্রস্তুতি সম্পন্ন হবে। এবারে আমরা দেখব মুদ্রা ও ব্যাংক। জ্ঞানমূলক প্রশ্ন, মুদ্রা কাকে বলে?
যা বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, এগুলোকে মুদ্রা বলা হয়। বিহিত মুদ্রা কাকে বলে? বিহিত মুদ্রা যা হচ্ছে যে মূল্যের পরিমাপক হিসেবে ব্যবহৃত হয়, এগুলো বিহিত মুদ্রা। অতএব মূল্য কী? অতএব মূল্য হচ্ছে সাধারণত একটা জিনিসে, একটা টাকার মধ্যে বা অর্থের মধ্যে কোনো জিনিস ক্রয়ের যে ক্ষমতা আছে তাকে অতএব মূল্য বলে। তারপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কী? যে ব্যাংকগুলো সাধারণত সাধারণ মানুষকে বাণিজ্যিক ক্ষেত্রে লোন দিয়ে থাকে, অর্থাৎ ঋণ প্রদান করে, এটাকে বাণিজ্যিক ব্যাংক বলে। মুদ্রা চাহিদা কাকে বলে? কোনো একটা দেশে যে পরিমাণ টাকা প্রতি বছর সরবরাহ করা হয় এটাকে চাহিদা বলে। তারপরে হচ্ছে অনলাইন ব্যাংকিং কী, নিকাশঘর কী, এই সংখ্যাগুলো আমরা পড়লে এগুলো পাবো। অসীম ও সসীম বিহিত মুদ্রার মধ্যে পার্থক্য নির্দেশ করো। অসীম যে সকল টাকা মানুষকে প্রদান করলে সে নিতে বাধ্য, নিতে অস্বীকার করতে পারবে না, এটা অসীম। আর সসীম বিহিত মুদ্রা হচ্ছে একটা পরিমাণ ব্যবসায়ীর, অর্থাৎ যে গ্রহীতা, তার ইচ্ছের বাইরে তুমি জোর করে তাকে যে টাকাটা দিতে পারবে না, সেটা সসীম বিহিত মুদ্রা। যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকা এগুলো। আর এখানে 100, 200, 500, 20 টাকা, 50 টাকা এগুলো হচ্ছে অসীম বিহিত মুদ্রা। মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয় কেন? কারণ সঞ্চয় হিসেবে মানুষ মুদ্রাকে জমা রাখে, অর্থাৎ টাকাটা সঞ্চয় হিসেবে রেখে দেয়, এই জন্য এটাকে সঞ্চয়ের বাহন বলা হয়। বাংলাদেশের 2 টাকার নোট কেন সসীম বিহিত মুদ্রা? কারণ 2 টাকার নোটকে তুমি একজন ক্রেতাকে বা একজন বিক্রেতাকে বা গ্রাহককে নিতে বাধ্য করতে পারবে না। অর্থের পরিমাণের সাথে দামের স্তরের সম্পর্ক ব্যাখ্যা করো। অর্থের পরিমাণ, আমরা জানি টাকার পরিমাণ যদি বেড়ে যায় দেশে, তাহলে দামের স্তর বৃদ্ধি পায়। তাহলে টাকার পরিমাণ বাড়লে দামের স্তর বাড়ে। টাকার পরিমাণ অর্থাৎ মানি, নিচে যদি মানি হয়, এখানে হচ্ছে প্রাইস লেভেল। তাহলে টাকার পরিমাণ যখন কম থাকবে দামের স্তরও কম থাকবে। টাকার পরিমাণ বাড়লে দামের স্তর বাড়বে, টাকার পরিমাণ বাড়লে দামের স্তর বাড়বে। রেখাটা ঊর্ধ্বগামী হয় এবং সম্পর্কটা সমমুখী হয়। তারপর হচ্ছে মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কেন? কারণ এটা খুব সহজেই মোবাইল ব্যাংকিং কার্যক্রমটা কী করা যায়? সম্পাদন করা যায়। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিকস। অর্থের মূল্য ও দামের স্তরের মধ্যে সম্পর্ক। অর্থের মূল্য হচ্ছে ভ্যালু অফ মানি, দামের স্তর হচ্ছে ফি। অর্থের মূল্য এবং দামের স্তরের মধ্যে সম্পর্ক যদি আমরা দেখি, ভ্যালু অফ মানি সমান 1/ফি। এখানে যদি আমরা দেখি কোনো জিনিসের দাম বাড়লে অর্থের মূল্য কমে যায়, তাহলে এটা দামের উপর নির্ভর করে, প্রাইসের উপর বিএম। প্রাইস যখন বাড়বে, অর্থাৎ কোনো জিনিসের দাম যখন বাড়বে অর্থের মূল্য কমে যাবে। তাহলে প্রাইস যখন এখানে, তখন অর্থের মূল্য বেশি। প্রাইস বাড়তেছে কমে যাচ্ছে, প্রাইস বাড়তেছে কমে যাচ্ছে, বিপরীতমুখী সম্পর্ক, তাই রেখাটা কী হয়? নিম্নগামী হয়। অধ্যাপক ফিশার এই রেখাটাকে একটু বক্রভাবে এঁকেছেন, আমরা সেভাবে আঁকার চেষ্টা করব। তারপরে হচ্ছে মুদ্রার পরিমাণ তত্ত্ব, ফিশারের বিনিময় সমীকরণ। ফিশারের বিনিময় সমীকরণ হচ্ছে MB সমান ফিটি। তিনি এখানে বলছেন যে কি, বি এবং ফি অর্থাৎ ভেলোসিটি অফ মানি এবং সময়, এটা স্থির থাকার পর কোনো জিনিসের দামের স্তর বাড়লে, অর্থাৎ ফি যদি দ্বিগুণ হয়, তাহলে অর্থের পরিমাণও কী হয়? দ্বিগুণ হয়। কোনো জিনিসের দামের স্তর বাড়লে অর্থের পরিমাণও বৃদ্ধি পায়। এটাকে তিনি বিনিময় সমীকরণ বলেছেন। এই বিনিময় সমীকরণ থেকে অনেক অঙ্ক আসে, এগুলো আমাদেরকে করতে হবে। ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বের ধারণা ব্যাখ্যা করো। সেম বিনিময় সমীকরণ যেটা, এটাই অর্থের পরিমাণ তত্ত্ব। অর্থের যোগান ও অর্থের মূল্যের বিপরীত সম্পর্কের আলোকে ফিশারের অর্থের পরিমাণ তত্ত্ব। তাহলে অর্থের যোগান মানে M, অর্থাৎ M যখন দ্বিগুণ হবে তখন প্রাইস লেভেল দ্বিগুণ হবে। প্রাইস লেভেল যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে অর্থের মূল্য অর্ধেক হয়ে যাবে। অর্থের মূল্য কী হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ দেখো, এটা স্বাভাবিকভাবে চিন্তা করলে কোনো দেশে টাকার পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে দামের স্তর বাড়বে। দামের স্তর যদি বাড়ে, অর্থের মূল্য কমে যাবে। এটাই হচ্ছে অর্থের যোগান এবং অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক। তাই রেখাটা নিম্নগামী হবে। তো এটা হচ্ছে অঙ্ক আসলে এই 4টা টপিক্স থেকেই একটা সৃজনশীল আসবে, এটা অনেকটা নিশ্চিত এবং 100% বলা যায়। তারপরে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের স্বরূপ। যদি থিওরিটিক্যাল কোনো প্রশ্ন আসে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংক থেকে আসবে। এখানে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী পরীক্ষা এসে থাকে, বাণিজ্যিক ব্যাংক কী কাজ করে এটা আসে, কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পার্থক্য আসে, এবং মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা অসুবিধা থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, যে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন এবং যে টপিকসগুলোর উপর আমি আজকের এই ক্লাসে আলোকপাত করেছি, তোমরা যদি এই টপিকসগুলো একটু বিস্তারিতভাবে ভালোভাবে পড়ে যাও এবং জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো যদি দেখে যাও, আশা করি তোমরা অনেকগুলো বিষয় এখান থেকে কমন পাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।